ওয়াশিংটনের মধ্যস্থতায় ইসরায়েল লেবানন চুক্তি, প্রত্যাখ্যান হিজবুল্লাহর, আবারও ইরান আমেরিকার পাল্টাপাল্টি হামলা। ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে 920, মানবিক বিপর্যয়ের মধ্যেই দোকানপাটে লুটপাটের অভিযোগ। এবং ইউরোপে দাবদাহের মধ্যে স্পেন ও ফ্রান্সে বাড়ছে মৃতের সংখ্যা, জার্মানিতে রেকর্ড তাপমাত্রা, ভোগান্তিতে 42 কোটি মানুষ। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে, আমি রাকিব আহমেদ তমাল। শিরোনামগুলো শুনছিলেন, এবার চলে যাচ্ছি বিস্তারিত খবরে। আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবন্ধের কাঠামোগত চুক্তিতে সই করেছে লেবানন ইসরায়েল। এর আওতায় লেবাননের ছোট অংশগুলো থেকে সেনা সরিয়ে নেবে ইসরায়েল, যদিও চুক্তি প্রত্যাখ্যান করে গৃহযুদ্ধ শুরু হতে পারে বলেও সতর্ক করেছে হিজবুল্লাহ। রাজধানী বৈরুত সহ লেবাননের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেন গোষ্ঠীটির সমর্থকরা। যুদ্ধবন্ধের কাঠামোগত চুক্তিতে সই করেছে ইসরায়েল লেবানন। কয়েক দফা আলোচনার পর শুক্রবার মধ্যস্থতাকারী ওয়াশিংটনে এই চুক্তি স্বাক্ষর হয়। দুই পক্ষই চুক্তিকে শান্তির প্রাথমিক পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে। 14 দফা চুক্তিতে দুই দেশই শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সম্মত হয়েছে। হিজবুল্লাহর অস্ত্র ত্যাগ ও দলটি ভেঙে ফেলার শর্তও রয়েছে এতে। এরপর প্রাথমিকভাবে ইসরায়েলের দখলে থাকা পাইলট জোনগুলোর নিয়ন্ত্রণ ধাপে ধাপে লেবাননের সামরিক বাহিনীর হাতে তুলে দেয়া হবে। তবে অঞ্চল থেকে শর্ত নাকচ করে দিয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু চুক্তিকে নিজেদের বিজয় হিসেবে দাবি করেছেন। তবে হিজবুল্লাহ অস্ত্র ত্যাগ না করা পর্যন্ত লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সেনা সরাবেন না তিনি। বর্তমানে দেশটির প্রায় 5% অঞ্চল দখলে রেখেছে আইডিএফ। এই চুক্তিকে সার্বভৌমত্ব প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হিসেবে জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। চুক্তি স্বাক্ষরের পর আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ত্রিপক্ষীয় সামরিক সমন্বয় দলের মাধ্যমে চুক্তি বাস্তবায়নে কাজ করবে আমেরিকা। জাতিসংঘের মাধ্যমে দেশটিতে তাৎক্ষণিক $100 মিলিয়ন মানবিক সহায়তার প্রতিশ্রুতিও দেন তিনি। এছাড়াও লেবাননের ভূখণ্ডগত সার্বভৌমত্ব রক্ষায় দেশটির সামরিক বাহিনীকে শক্তিশালী করতে অর্থায়ন সহ নানা পদক্ষেপ নেবে ওয়াশিংটন। লেবাননের বাসিন্দারা কয়েক দশক ধরেই অসহনীয় দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছে। অন্য দেশ লেবাননকে তাদের হামলার লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করে আসছে। লেবাননের মানুষ আর তা চায় না। আমরা বিশ্বাস করি লেবাননের অগ্রযাত্রার শুরু হয়ে উঠবে এই চুক্তি। সামনে আরও অনেক কাজ বাকি। তবে এই চুক্তি প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। দেশটিতে গৃহযুদ্ধ শুরু হতে পারে বলে সতর্ক করেছে ইরান সমর্থিত এই গোষ্ঠী। চুক্তির বিরুদ্ধে বৈরুত সহ লেবাননের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেন হিজবুল্লাহ সমর্থকরা। লেবানন থেকে ইসরায়েলি বাহিনীকে পুরোপুরি সরে যেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি। ইরানে আমেরিকা ইসরায়েলের হামলা শুরুর 2 দিন পরই সংঘাতে যোগ দেয় লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের সাথে সংঘাতে এ পর্যন্ত লেবাননে প্রাণ হারিয়েছেন 4000-এর বেশি, গৃহহারা 10 লাখের বেশি বাসিন্দা। কয়েক দফায় যুদ্ধবিরতির ঘোষণা এলেও তা ভঙ্গ করেই পাল্টা হামলা চলছে অঞ্চলটিতে। লেবানন ইসরায়েল সংঘাত আমেরিকার সাথে ইরানের যুদ্ধবিরতি চুক্তিকে হুমকিতে ফেলার শঙ্কাও দেখা দিয়েছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। চুক্তি উপেক্ষা করেই পাল্টাপাল্টি সংঘাতে জড়িয়েছে ইরান আমেরিকা। হরমুজে জাহাজে হামলার অভিযোগে শুক্রবার ইরানে হামলা চালিয়েছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড। জবাবে অঞ্চলটিতে ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে আক্রমণের কথা জানিয়েছে আইআরজিসি। এদিকে দুই দেশের সংঘাতে হরমুজে জাহাজ চলাচল আবারও অনিশ্চয়তায় পড়েছে। ইরানের উপকূলীয় অঞ্চলের ড্রোন র্যাডার স্থাপনা সহ সামরিক লক্ষ্যবস্তুতে শক্তিশালী হামলার দাবি করেছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড। বৃহস্পতিবার হরমুজে বাণিজ্যিক জাহাজে ইরানের ড্রোন হামলার জবাবে এই আক্রমণ বলে জানায় বাহিনীটি। শুক্রবারের এই হামলা দুই দেশের মধ্যে বড় কোনো সংঘাতের সৃষ্টি করবে না বলে জানাচ্ছে আমেরিকার সূত্রগুলো। তবে আমেরিকার হামলার পরই অঞ্চলটিতে ওয়াশিংটনের সামরিক ঘাঁটিগুলোতে আক্রমণের কথা জানায় ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি। উস্কানির পুনরাবৃত্তি হলে তার প্রতিক্রিয়া আরও জোরালো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি।
পাল্টাপাল্টি হামলার পর এক বার্তায় আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, চুক্তির প্রতি সম্মান রয়েছে তাদের, তবে সহিংসতার জবাব সহিংসতাতেই ফিরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এর আগে শুক্রবার হরমুজের ড্রোন হামলাকে ইরানের যুদ্ধবিরতি ভাঙার বোকামি পদক্ষেপ বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত সপ্তাহে যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর দুই বাহিনীর সংঘাতের প্রথম ঘটনা এটি। এদিকে পাল্টাপাল্টি এই হামলার ঘটনায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে। কাতারের এলএনজি বহনকারী জাহাজ সহ একাধিক ট্যাঙ্কার হরমুজ থেকে ফিরে গেছে বলে জানাচ্ছে আল জাজিরা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের চতুর্থ দিনে নিহতের সংখ্যা বেড়ে 920 জনে দাঁড়িয়েছে। গত এক শতকে দেশটির সবচেয়ে শক্তিশালী এই ভূমিকম্পে আহতের সংখ্যা এখন প্রায় 3500। উদ্ধার অভিযানে যোগ দিয়েছে কয়েকশো আন্তর্জাতিক উদ্ধারকর্মী। এরই মধ্যে শুক্রবারও রাজধানীর কারাকাসে 4.9 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। অল্প সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলার লা গুয়েরা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরটিতে দুটি প্রধান নৌবন্দর ছাড়াও দেশটির প্রধান বিমানবন্দর রয়েছে। লা গুয়েরা এলাকায় উদ্ধার প্রচেষ্টা এখনও অপর্যাপ্ত। ভারী যন্ত্রাংশের অভাব, অপর্যাপ্ত সরকারি সহায়তা ও উদ্ধারকর্মীর অভাবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া অনেক মানুষকে উদ্ধার করা যাচ্ছে না। ধ্বংসস্তূপের মাঝে আমি আমার মা আর ভাইকে খুঁজেছি। ভূমিকম্পের সময় তারা বাসায় ছিল, আমি ছিলাম বাইরে। কিভাবে কি হলো, আমি কি করব, কিভাবে ওদের খুঁজবো, কিছুই জানি না। ভূমিকম্পে চরম মানবিক বিপর্যয়ের মধ্যেই লা গুয়েরা এলাকায় দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের খবর পাওয়া গেছে। এই অবস্থায় অঞ্চলটিতে জনসাধারণের চলাচল নিষিদ্ধ করেছে সরকার। শুধুমাত্র জরুরি সেবা ও উদ্ধারকারীদের যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে। শুক্রবার দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সাথে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ফোনালাপ হয়। ট্রাম্প জানায়, ভেনেজুয়েলার সহায়তায় এরই মধ্যে $150 মিলিয়ন তহবিল দেওয়া হয়েছে। পাশাপাশি দেশটির ওপর থেকে কিছু নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে। ভেনেজুয়েলার সরকারি হিসাবে নিখোঁজ মানুষের সংখ্যা 50,000 ছাড়িয়েছে। তবে আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থার আশঙ্কা, এই ভূমিকম্পে নিহতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে। আর জাতিসংঘের হিসাবে দেশটির প্রায় 70 লাখ মানুষের ওপর ভূমিকম্পের প্রভাব পড়বে। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইউরোপে দাবদাহের মধ্যে স্পেন ও ফ্রান্সে বাড়ছে মৃত্যুর সংখ্যা। জার্মানি, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে শুক্রবারের তাপমাত্রা ভেঙে দিয়েছে জুনের আগের সব রেকর্ড। ফ্রান্সে তাপমাত্রার কারণে মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কায় প্যারিসের সব হাসপাতালে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশটিতে গরমে গাড়ির ভেতরে আটকে বেশ কয়েকজন শিশুর প্রাণহানি ঘটেছে। তাছাড়া দাবদাহ শুরু হওয়ার পর থেকে ফ্রান্সে অনিরাপদ এলাকায় সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে 55 জনের মৃত্যু হয়েছে। এ যাবৎকালে সর্বোচ্চ তাপমাত্রা দেখেছে জার্মানি শুক্রবার। দেশটির তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ইউরোপের এই মারাত্মক দাবদাহ ধীরে ধীরে উত্তর ও পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। 2025 সালের জনসংখ্যা তথ্যের ভিত্তিতে এএফপির হিসাব অনুযায়ী ইউরোপে 38 কোটিরও বেশি মানুষ 30 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা অনুভব করবেন। ইটালির রাজধানী রোমে ছুরিকাঘাতে একই পরিবারের 3 বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন 5 বছর বয়সী এক কন্যা শিশু এবং তার বাবা মা। ইটালির স্থানীয় গণমাধ্যমগুলোতে বলা হয়, শুক্রবার রাতে রোমের পশ্চিমাঞ্চলের ভিয়া মন্তিলিও সড়কের একটি আবাসিক ভবনে হত্যাকাণ্ডের এই ঘটনাটি ঘটে। অজ্ঞাত এক ব্যক্তি অস্ত্র হাতে পরিবারটির উপর হামলা চালায়। নিহতদের বাড়ি নোয়াখালীর বসুরহাটে। দীর্ঘদিন ধরেই সপরিবারে ইটালিতে রয়েছেন তারা। এদিকে হত্যার কারণ সম্পর্কে এখনো কিছু জানায়নি স্থানীয় কর্তৃপক্ষ। এই ঘটনায় তদন্ত নেমেছে ইটালির পুলিশ। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় জরুরি অবস্থা ঘোষণা করেছে ক্রিমিয়া।
কিয়েভের ধারাবাহিক হামলায় রুশ দখলে থাকা ক্রিমিয়ায় দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়াকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করাই কিয়েভের লক্ষ্য। এর মধ্যে ইউক্রেনের ছোড়া 650-র বেশি ড্রোন ভূপাতিতে দাবি করেছে রাশিয়া। রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়া উপদ্বীপে ধারাবাহিক দূরপাল্লার ড্রোন ও বিমান হামলা চালাচ্ছে ইউক্রেন। এই হামলার কারণে ক্ষতিগ্রস্ত ক্রিমিয়ার জ্বালানি সরবরাহ ও বিদ্যুৎ অবকাঠামো। ফলে উপদ্বীপটি জুড়ে জ্বালানির সংকট এবং বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। রুশ নিযুক্ত ক্রিমিয়ার রাজধানী সেভাস্তোপোলের গভর্নর মিখাইল রাজবোজিয়েভ জানান, ক্রিমিয়ার বিদ্যুৎ পরিস্থিতি এখনও অত্যন্ত জটিল। আগামী 24 ঘন্টার মধ্যে রাজধানীতে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের আশা করা হচ্ছে। গভর্নর আরও জানান, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে জরুরি কর্মীরা কাজ করছেন। তবে গ্রাহকদের বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি সীমিত ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। অতিরিক্ত চাপ এড়াতে নেওয়া হয়েছে এই উদ্যোগ। একই সঙ্গে ব্যক্তিগত গাড়িতে জ্বালানি বিক্রি স্থগিত করা হয়েছে। সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে গণপরিবহন, দোকান, ক্যাফে ও সড়ক বাতির পরিচালনায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, শুক্রবার রাতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 660টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। যুদ্ধ শুরুর পর এক রাতে এটি অন্যতম বড় ড্রোন হামলা বলে দাবি করছে মস্কো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়াকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করাই কিয়েভের লক্ষ্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার নীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে ক্রিমিয়া। এদিকে শুক্রবার ইউক্রেনের নিকোপল শহরে রুশ ড্রোন হামলায় একটি মিনিবাসের 2 যাত্রী নিহত হন। আহত হন 12 জন, যাদের মধ্যে 2 শিশুও রয়েছে। এছাড়া সুমি অঞ্চলেও আলাদা ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। এর আগে রাশিয়ার শ্যাডো ফ্লিট ডেলিভার নামে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে ফ্রান্সের নৌবাহিনী। রাশিয়ার তেল রপ্তানির উপর পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত নেটওয়ার্কের অংশ হিসেবে এবছর ইউরোপে এই ধরনের মোট 9টি জাহাজ জব্দ করা হয়েছে। এই ঘটনাকে জলদস্যুতা বলে আখ্যা দিয়েছে রাশিয়ার দূতাবাস। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। বাল্টিক রাষ্ট্রগুলোতে বা পোল্যান্ডে একটি সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, এমন সতর্কবার্তা দিয়েছে নেটোর পূর্ব ব্লকের 2টি দেশ। ইউক্রেনের দূরপাল্লার ধারাবাহিক হামলায় ক্রেমলিন এখন চরম চাপে রয়েছে। আর এই চাপ থেকেই নেটোর সীমানায় এমন বিপদের আশঙ্কা করছেন পশ্চিমা গোয়েন্দারা। সম্প্রতি লাটভিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, পোল্যান্ড বা বাল্টিক দেশগুলোর বিরুদ্ধে সামরিক উস্কানির প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এমন কিছু লক্ষণ তারা পর্যবেক্ষণ করছে। তবে এটি কোনো পূর্ণাঙ্গ বা বড় আকারের আক্রমণ হবে না বলেও জানানো হয়। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। তিনি বলেন, পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল। যে দেশগুলো সরাসরি হামলার ঝুঁকির মধ্যে রয়েছে তারা একত্রে জোট হিসেবে প্রস্তুতি নিতে চায় বলেও জানান পোল্যান্ডের প্রধানমন্ত্রী। ধর্মনিরপেক্ষ দেশ আমেরিকাতেই এবার চালু হচ্ছে বাধ্যতামূলক বাইবেল শিক্ষা। ওকলাহোমার সব স্কুলের শ্রেণীকক্ষে বাইবেল রাখা এবং তা পড়ানোর নির্দেশ দিয়েছে অঙ্গরাজ্যটির শিক্ষা বিভাগ। টেক্সাসের শিক্ষা বোর্ড সরকারি স্কুলে বাইবেলের গল্পকে পাঠ্যপুস্তকে অনুমোদনও দিয়েছে। এদিকে আমেরিকার অভ্যন্তরীণ ধর্মীয় সুরক্ষায় খসড়া রূপরেখা তৈরি করে হোয়াইট হাউসের কাছে প্রতিবেদন পেশ করেছে ট্রাম্পের ধর্মীয় স্বাধীনতা কমিশন। আর আমেরিকা থেকে ঈশ্বর শব্দটি কেউ কেড়ে নিতে পারবে না বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান দেখানোর পক্ষে জোরালো অবস্থান রাখে আমেরিকা। বিভিন্ন দেশের সরকার কিভাবে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার দেখছে তা নিয়েও তারা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করে। তবে এবার ট্রাম্পের দেশেই একের পর এক অঙ্গরাজ্যে চালু হচ্ছে বাধ্যতামূলক ধর্মশিক্ষা। সম্প্রতি আমেরিকার টেক্সাসে সরকারি স্কুলগুলোতে শিক্ষার্থীদের জন্য বাইবেলের নির্বাচিত গল্প পড়া বাধ্যতামূলক করা হয়েছে। শুক্রবার টেক্সাস স্টেট বোর্ড অব এডুকেশন নতুন পাঠ্যতালিকা অনুমোদন দেওয়ার পর এই সিদ্ধান্ত কার্যকর হয়। বিশ্লেষকদের মতে আমেরিকার কোনো অঙ্গরাজ্যে এ ধরনের বাধ্যতামূলক পাঠ্যতালিকা অনুমোদনের ঘটনা এটি প্রথম। এছাড়া আমেরিকার ওকলাহোমার সব স্কুলের শ্রেণীকক্ষে বাইবেল রাখা এবং সেটি পড়ানোর নির্দেশ দিয়েছে অঙ্গরাজ্যটির শিক্ষা বিভাগ। আন্তর্জাতিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের তথ্য বলছে, বর্তমানে প্রায় 28% আমেরিকান মনে করেন তাদের নির্দিষ্ট ধর্ম পরিচয় বা সংশ্লিষ্টতা নেই। গত কয়েক দশকে দেশটিতে ধর্মনিরপেক্ষতার ধারা বেড়েছে। সেখানে তরুণ প্রজন্ম আগের প্রজন্মের তুলনায় কম ধর্মভীরু।
এদিকে ট্রাম্পের ধর্মীয় স্বাধীনতা কমিশন শুক্রবার আমেরিকার অভ্যন্তরীণ ধর্মীয় সুরক্ষার রূপরেখা তৈরি করে হোয়াইট হাউসের কাছে 224 পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বড় পরিসরে ধর্মীয় চর্চার সুযোগ বাড়ানোর সুপারিশ করা হয়। এ সময় ট্রাম্প জানান, আমেরিকার নাগরিকদের অবশ্যই ঈশ্বরের অধীনে এক জাতি হিসেবে থাকতে হবে। আমি এই প্রতিবেদন নিবিড়ভাবে পর্যালোচনা করব এবং আমার প্রশাসন ধর্মীয় স্বাধীনতা রক্ষার মূল স্তম্ভগুলোকে নিয়ে কাজ করে যাব। অবশ্যই আমেরিকানদের ঈশ্বরের অধীনে এক জাতি হিসেবে থাকতে হবে। আমরা কখনোই এই বাক্যটিকে আমাদের কাছ থেকে কেড়ে নিতে দেব না। অনেকেই বলছেন, সাম্প্রতিক সময়ে দেশটির রাজনীতি, বিচার ব্যবস্থা এবং সামাজিক পরিসরে ধর্মীয় মূল্যবোধের প্রভাব এবং হস্তক্ষেপ আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি দৃশ্যমান। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইউরোপের উপর 100% শুল্ক আরোপের হুমকি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে জানান, ইউরোপের কোনো দেশ যদি আমেরিকার প্রযুক্তি পণ্যের উপর ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স আরোপ করে, তবে সেসব দেশের সব পণ্যে শতভাগ শুল্ক বসানো হবে। আবারও শুল্ক আরোপের হুমকি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইউরোপের দেশগুলো যদি আমেরিকার প্রযুক্তি পণ্যের উপর ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স বা ডিজিটাল সেবা কর আরোপ করে, তবে আমেরিকায় সেই দেশে রপ্তানি হওয়া সব পণ্যের উপর 100% আমদানি শুল্ক বসানো হবে। বিবিসি জানায়, ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমন হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পোস্টে ট্রাম্প বলেন, ইউরোপের বেশ কয়েকটি দেশ এমন কর চালুর পরিকল্পনা করছে এবং কিছু দেশ এটি কার্যকর করার খুব কাছাকাছি রয়েছে। এমন কোনো কর কার্যকর হলে ওয়াশিংটন সঙ্গে সঙ্গে পাল্টা ব্যবস্থা নেবে। এক্ষেত্রে বিদ্যমান দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিগুলো কার্যত অকার্যকর হয়ে যাবে জানিয়ে সতর্ক করেন তিনি। সম্প্রতি আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে নতুন বাণিজ্য চুক্তির কয়েকদিনের মধ্যেই এমন হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন হুঁশিয়ারির আগে অর্থাৎ 2020 সাল থেকেই 2% ডিজিটাল সেবা কর চালু রেখেছে ব্রিটেন। এই কর মূলত বড় সার্চ ইঞ্জিন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন মার্কেট প্লেসগুলোর ওপর প্রযোজ্য, যাদের বৈশ্বিক ডিজিটাল আয় 50 কোটি পাউন্ডের বেশি এবং ব্রিটেনে আয় 2 কোটি 50 লাখ পাউন্ডের বেশি। ব্রিটেনের ট্রেজারি ডিপার্টমেন্টের তথ্য বলছে, 2024-25 অর্থ বছরে এই কর থেকে 80 কোটি পাউন্ডের বেশি রাজস্ব এসেছে, যা আগের অর্থ বছরে ছিল প্রায় 68 কোটি পাউন্ড। চলতি বছরের এপ্রিলে এ নিয়ে অভিযোগ জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমেরিকার কোম্পানিগুলোকে লক্ষ্য করেই এই শুল্ক আরোপ করেছে ব্রিটেন, যাতে তারা সহজে অর্থ আয় করতে পারে। ব্রিটেন ছাড়াও বর্তমানে ফ্রান্স, ইতালি ও স্পেন বড় প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর 3% ডিজিটাল সেবা কর আরোপ করেছে। এছাড়া ইউরোপের আরও কয়েকটি দেশ একই ধরনের কর চালু করেছে বা করার পরিকল্পনা করছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। নিউজিল্যান্ড জুড়ে বন্যা ও ভূমিধসে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজারো মানুষ। শনিবার দেশটিতে নিম্নচাপের প্রভাবে হওয়া এই দুর্যোগের পর 3000-এরও বেশি জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবার তথ্য রেকর্ড করেছে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান পাওয়ারকো। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাজধানী ওয়েলিংটনে 200 ফ্লাইট বাতিল হয়েছে। দেশটির আবহাওয়া বিষয়ক সংস্থা মেটা সার্ভিস জানায়, 24 ঘন্টার নিম্নচাপের পর আবহাওয়া এখন কিছুটা ভালোর দিকে। তবে ওয়েলিংটনে এখনো বন্যা ও ভূমিধসের আশঙ্কা করছে স্থানীয় সরকার। এর আগে জানুয়ারি মাসে দেশটিতে ভূমিধসে 6 জন নিহত হয়। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে আরেকটি বিরতি, সাথেই থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে, তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। নর্থ কোরিয়ার হুমকি মোকাবেলায় দ্রুত ড্রোন ও ড্রোন বিধ্বংসী ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছে সাউথ কোরিয়া। এর অংশ হিসেবে প্রশিক্ষণের মাধ্যমে 5 লাখ সেনা সদস্যকে ড্রোন যোদ্ধা হিসেবে গড়ে তুলবে দেশটি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সম্মুখ সারির যুদ্ধক্ষেত্রে সামরিক ইউনিটগুলোতেও দেশীয়ভাবে তৈরি শত সহস্র মানববিহীন ড্রোন মোতায়েন করা হবে। প্রতিরক্ষামন্ত্রী আন গিউ বাক জানান, 2029 সালের মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও মেরিন বাহিনীর জন্য 1,10,000 ড্রোন উৎপাদনের পরিকল্পনা ছিল।
তবে পরে এ সংখ্যা কমিয়ে প্রায় 60,000-এ নামিয়ে আনা হয়। এর মধ্যে প্রায় 11,000 ড্রোন 2026 সালেই চালু করা হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, এসব ড্রোন সব বাহিনীকেই দেওয়া হবে, যাতে প্রতিটি সেনার জন্য ড্রোন একটি নিয়মিত হাতিয়ারে পরিণত হয়। বেজিংয়ে শেষ হলো 5 দিন ব্যাপী চতুর্থ চায়না ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এক্সপো CISCE। শুক্রবার শেষ হওয়া প্রদর্শনীটি আগের সব রেকর্ড ভেঙেছে বলে দাবি করে আয়োজকরা। এবারের আয়োজনে দেশীয় বিদেশি মিলিয়ে মোট 676 প্রতিষ্ঠান অংশ নেয়। এসব কোম্পানিগুলো সাপ্লাই চেইনের বিষয়ক প্রায় 43,000 প্রতিষ্ঠানের সাথে নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরি করেছে। এবারের CISCE মেলার সবচেয়ে বড় আকর্ষণ ছিল এর আপগ্রেডেড ডিজিটাল টেকনোলজি সেকশন। এখানে প্রথমবারের মতো যুক্ত করা হয়েছিল একটি বিশেষ AI জোন। এনভিডিয়া, ইন্টেল এবং আলিবাবার মতো বিশ্বখ্যাত টেক জায়ান্টরা এখানে তাদের AI ইকোসিস্টেম প্রদর্শন করেছে। মেলা জুড়ে সব মিলিয়ে 161টি নতুন পণ্য ও সেবা এনেছে কোম্পানিগুলো। অনুষ্ঠানে চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড তাদের 2026 সালের গ্লোবাল সাপ্লাই চেইন প্রমোশন রিপোর্ট প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বিশ্বব্যাপী কানেক্টিভিটি এবং ইনোভেশন ইন্ডেক্স নতুন উচ্চতায় পৌঁছেছে। 2023 সালে সাপ্লাই চেইনের এই প্রদর্শনীটি যাত্রা শুরু করে। চতুর্থবারের এই আয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে বেশ সাড়া মিলেছে। প্রদর্শনীর শেষ দিন পর্যন্ত 20টি বড় কর্পোরেশন আগামী 3 থেকে 5 বছরের জন্য দীর্ঘমেয়াদী চুক্তি করেছে। এমনকি মেলার শেষ দিনে 115টি কোম্পানি আগামী 5ম প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য চুক্তি করে। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল আন্তর্জাতিক বুলেটিনে। একটু পরেই দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।